এক রাতে শহরের একটি ছোট বাড়িতে আগুন লেগে যায় এবং কিছু সময়ের মধ্যেই সারা বাড়ি জ্বলতে থাকে। এরপর ফায়ার ব্রিগেড থেকে লোক এসে আগুন নিভিয়ে বাড়ির ভেতর থেকে এক মহিলা এবং একটি 5 বছরের মেয়ের মৃতদেহ বার করে নিয়ে আসে। দুজনেই আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল। আহারে, মা মেয়ে দুজনেই মারা গেল। আরে দেখো, এই লোকটা যে বসে বসে কাঁদছে, এটাই তো সেই মহিলার স্বামী। তুমি একদম ঠিকই বলেছ। আমি তো শুনেছি লোকটা তার বউয়ের উপর অনেক অত্যাচার করত, সব সময় টাকার জন্য তাকে মারধরও করত। তাহলে মারা গেছে, ভালোই হয়েছে। এরকম একটা লোকের বউ হয়ে থাকার থেকে মরে যাওয়াটাই বেশি ভালো। দুই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকমের কথা বলতে থাকে। অপরদিকে লোকটি মেঝের উপর বসে কান্নাকাটি করছিল। এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং কিছু লোক এসে পোস্টমর্টমের জন্য 2 ডেড বডি নিয়ে চলে যায়। আমার জীবনে আর কেউ নেই, আমার সব শেষ হয়ে গেল। আমি কার জন্য বেঁচে থাকবো? লোকটি কান্নাকাটি করতে করতে রাস্তার উপর দিয়ে হাঁটছিল। লোকটির সামনে থেকে একটি ট্রাক আসতে থাকে। ট্রাকটি বারবার হর্ন দিতে থাকে, কিন্তু তারপরেও লোকটি রাস্তা থেকে সরে না এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লোকটির শরীর থেকে আত্মা বেরিয়ে পড়ে এবং আকাশের দিকে যেতে যেতে মেঘের উপরে চলে যায়। মেঘের উপর যাওয়ার পর সে একটি শব্দ শুনতে পায়। এসো সূর্য। এটা কার আওয়াজ? আমি কোথায় আছি? তুমি আর বেঁচে নেই সূর্য, তোমার মৃত্যু হয়ে গেছে। এবার তোমাকে যমলয়ে পাঠানো হবে, যেখানে তোমার বিচার হবে। না প্রভু, আমি যমালয়ে যেতে চাই না। আমি পৃথিবীতে গিয়ে নিজের বউ এবং মেয়ের সঙ্গে থাকতে চাই। এটা কোনোভাবে সম্ভব নয় সূর্য। তোমার বউ এবং মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, শুধুমাত্র তোমার জন্য তাদের মৃত্যু হয়েছে। ঈশ্বর, আমি নিজের জীবনে অনেক ভুল করেছি। আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দিন প্রভু। আমি নিজের ভুলগুলো ঠিক করতে চাই। আমি সবার জীবনে হাসি ফিরিয়ে আনতে চাই। আমাকে আরেকটা সুযোগ দিন। সূর্য এই বলে ঈশ্বরের সামনে বারবার অনুরোধ করতে থাকে। শেষমেশ ঈশ্বর তার কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে নিজের ভুলগুলো শোধরানোর একটা সুযোগ দেব। তোমাকে আমি 30 দিন আগের সময় পাঠিয়ে দিচ্ছি। এই 30 দিন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই 30 দিনে তোমাকে সবকিছু ঠিক করতে হবে। এরপর তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনার অনেক ধন্যবাদ প্রভু। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দেব। এরপর ঈশ্বর সূর্যকে 30 দিন আগের সময়ে পাঠিয়ে দেয়। সূর্য তার বাড়ির বাইরে পৌঁছে যায় এবং তার সাদা পোশাক বদল হয়ে আবার আগের পোশাকে চলে আসে। এই তো, আমি আবার পৃথিবীতে চলে এসেছি। যাই, বাড়ির ভিতরে গিয়ে দেখি। এই বলে সূর্য তার বাড়ির ভেতরে আসে। এখানেই আমার স্ত্রী এবং মেয়ে পুড়ে মারা গিয়েছিল। আমি আর সেরকম হতে দেব না। আমি সবকিছু ঠিক করে দেব। বাবা, বাবা। নিজের মেয়েকে জীবিত অবস্থায় দেখে সূর্যের চোখ জলে ভরে আসে। এরপর সূর্য নিজের মেয়েকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে দেয়। বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি জুলি, আমি একদম ঠিক আছি। তুমি এভাবে কেঁদো না বাবা। আমি জানি মা আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, তার জন্য তুমি কাঁদছো। তুমি চিন্তা করো না বাবা, আমি স্কুলে যাব না। আচ্ছা জুলি, তুই কি আমাকে ভালোবাসিস না? তুমি এরকম করে বলছো কেন বাবা? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভালো বাবা। জুলির মুখে এই কথা শুনে সূর্য তার পুরানো সময়ের কথা মনে করতে থাকে। আগে সে এক মাতাল ছিল। সূর্য সব সময় নিজের বন্ধুদের সঙ্গে নেশা করে টাকা অপচয় করত। নেশার পেছনে সূর্য নিজের সমস্ত সম্পত্তি শেষ করার পর নিজের স্ত্রী মনিকার কাছ থেকে টাকা নিতে শুরু করে। মনিকা, তাড়াতাড়ি টাকা দাও, আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে নাকি তাদের সঙ্গে নেশা করতে যাবে তা আমি খুব ভালো করেই জানি। তুমি এভাবেই টাকা নষ্ট করতে থাকলে আমরা সংসার কিভাবে চালাবো? ওসব কথা আমি শুনতে চাই না। আজ তুমি মাইনে পেয়েছো, তাড়াতাড়ি টাকা দাও, না হলে আবার মেরে মেরে তোমার অবস্থা খারাপ করে দেব। আমি তোমার কাছে হাত জোড় করছি সূর্য, তুমি আর অশান্তি করো না।
ঠিক আছে, অশান্তি করব না, চুপচাপ 4000 টাকা দাও। এরপর মনিকা সূর্যকে টাকা দিয়ে দেয় এবং সূর্য টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সূর্যের চলে যাওয়ার পর মনিকা দুঃখী হয়ে চেয়ারে বসে পড়ে। আমি মাত্র 10,000 টাকা মাইনে পাই, কত কষ্ট করে এই সংসার চালাতে হয়, তার উপর সূর্যের মতো স্বামী। এরকম জীবন থাকার চাইতে না থাকাই বেশি ভালো। মনিকা বাড়িতে বসে এই সমস্ত কথা ভাবছিল। অপরদিকে সূর্য একটি ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে নেশা করতে থাকে। ভাই মনোজ, আজ আমি তোদেরকে মদ খাওয়াবো। আরে বাহ, মনে হচ্ছে আজ বৌদি মাইনে পেয়েছে। একদম ঠিক বলেছিস ভাই, আজ আমি তার কাছ থেকে 4000 টাকা আদায় করেছি। কয়েকদিন পর আবার টাকা চাইবো। তবে যাই বল সূর্য, তোর সঙ্গে থাকলে একটু বেশি নেশা করা হয়ে যায়। বেশি হয়ে যায় তাতে কি হয়েছে? আমি নিজের টাকায় তোদেরকে খাওয়াচ্ছি, তাহলে সমস্যা কিসের? আজ আমার তরফ থেকে পার্টি, তাই যত ইচ্ছা নেশা কর। এইভাবেই সূর্য মনিকার থেকে টাকা নিয়ে নেশা করত এবং সবসময় বাড়িতে অশান্তি করত। সূর্যের এরকম ব্যবহারের জন্য মনিকা এবং সূর্যের মধ্যে সব সময় ঝগড়া হতো। অপরদিকে তাদের 5 বছরের মেয়ে জুলি বাবা মায়ের এরকম ঝগড়া দেখে অনেক দুঃখী হয়ে যেত। এই বাড়িতে থাকলে আমাদের মেয়েটা পাগল হয়ে যাবে, আমি এরকম খারাপ পরিবেশে তাকে মানুষ করতে চাই না। ভেবেছিলাম জুলিকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো, কিন্তু তার জন্য যত টাকা রেখেছিলাম তুমি সব টাকা শেষ করে ফেললে। টাকা শেষ করে দিয়েছি, বেশ করেছি। তাছাড়া আমি চাই না জুলি বোর্ডিং স্কুলে গিয়ে পড়াশোনা করুক। আমি তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে দেব না। সূর্য তার মেয়েকে জড়িয়ে ধরে পুরানো সময়ের এসব কথাগুলো ভাবছিল। জুলির বয়স 5 বছর হলেও সে বাকি বাচ্চাদের তুলনায় অনেক বেশি বুঝদার ছিল। জুলি বাকি বাচ্চাদের মতো স্কুলে যেতে চাইতো, কিন্তু তার বাবা মায়ের কাছে স্কুলের জন্য টাকা না থাকায় এবং টাকার জন্য সবসময় বাবা মায়ের মধ্যে ঝগড়া হওয়ায় সে স্কুলে যাওয়ার কথা বলতোই না। আমি তোকে কথা দিচ্ছি জুলি, আমি অনেক পরিশ্রম করব, কাল থেকে তোকে স্কুলে নিয়ে যাব। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে? কিন্তু বাবা, আমাদের কাছে তো এত টাকা নেই। তুমি আর মা টাকার জন্য আবার ঝগড়া করবে না তো? না জুলি, আজকের পর আর কোনোদিন আমি তোর মায়ের সঙ্গে ঝগড়া করব না। বাবার মুখে এরকম কথা শুনে জুলি অনেক খুশি হয়ে যায় এবং সে আনন্দে নাচতে থাকে। এমন সময় মনিকা হাতে একটি প্যাকেট নিয়ে অফিস থেকে বাড়ি ফিরে আসে। মনিকা একাই বাড়ির এবং অফিসের কাজ সামলাতো। অনেক বেশি পরিশ্রম করার কারণে সে অনেক রাগী প্রকৃতির মহিলা হয়ে উঠেছিল। মা, তুমি চলে এসেছো? জুলি মনিকার কাছে যাওয়ায় মনিকা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে, কিন্তু সে সূর্যের দিকে তাকায় না। সূর্য এতদিন অনেক অত্যাচার করায় মনিকা তার কাছ থেকে কোনো আশা রাখত না। এরপর মনিকা তার মেয়েকে বলে, এই নে জুলি, তোর জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছি। আজ সকালে তুই বলেছিলি না যে তোর সিঙ্গাড়া খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি তোর জন্য সিঙ্গাড়া নিয়ে এলাম। আরে বাহ, আমি সিঙ্গাড়া খাবো, আমার সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। কিন্তু সিঙ্গাড়া অনেক গরম থাকার কারণে সে আবার প্যাকেটের ভেতরেই রেখে দেয়। মা, সিঙ্গাড়া অনেক গরম আছে, আমি এখন খাবো না, ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হবে তুই তখনই খেয়ে নিস। আমার মেয়েটা সামান্য সিঙ্গাড়ার গরম সহ্য করতে পারলো না, কিন্তু সে আগুনে পুড়ে মারা গিয়েছিল। এটা ভেবেই আমার অনেক খারাপ লাগছে। বাবা, তুমি বসে আছো কেন? এসো, আমরা একসঙ্গে সিঙ্গাড়া খাবো। এরপর মনিকা এবং জুলি সিঙ্গাড়া নিয়ে রুমের ভেতরে চলে যায়। সূর্য তাদের পেছন পেছন যায়, কিন্তু দরজার কাছে গিয়ে তাদেরকে দেখতে থাকে। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো না, আমাদের সঙ্গে সিঙ্গাড়া খাও। জুলির কথায় সূর্য তার কাছে যেতে চাইছিল, কিন্তু মনিকা তার দিকে রাগের দৃষ্টিতে তাকানোর পর সূর্য আর যেতে পারে না। সে দুঃখী হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। আমি অনেক ভুল করেছি, আমি মনিকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই, কিন্তু আমার এত সাহস নেই যে তার সামনে গিয়ে দাঁড়াবো। মনিকার চোখের দিকে তাকাতে আমার লজ্জা করে, সে আমাকে ঘৃণা করে। সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত ভাবার পর সূর্য সাহস করে মনিকার কাছে যায়। মনিকা, আমি তোমাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেকে ঠিক করার চেষ্টা করব। আজ থেকে আমি আর কোনোদিন তোমাদের উপর অত্যাচার করব না। কি ব্যাপার, আজ তোমার মুখে এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি কেন? ওই সমস্ত বেকার কথা শোনার আমার কাছে সময় নেই। আমি সত্যি বলছি মনিকা,
আমার বিশ্বাস করো, তুমি কখনো নিজেকে একা মনে করবে না। আজ থেকে আমি সব কাজে তোমার সাহায্য করব। জুলির সামনে আমি এখন কোনো রকম কথা বলতে চাই না। যা বলার আছে জুলি ঘুমিয়ে পড়ার পর বলবে। এরপর সূর্য সেখান থেকে চলে যায়। কিছু সময় পর জুলি ঘুমিয়ে পড়লে মনিকা হল রুমে আসে। আরে মনিকা, জুলি ঘুমিয়ে পড়েছে? আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি মনিকা, তুমি আমার কথায় বিশ্বাস করো। টাকা না থাকলে তুমি সব সময় ভালো হয়ে যাও, কিন্তু যখন তোমার হাতে টাকা চলে আসে তারপরেই তোমার আসল রূপটা দেখা যায়। এর আগেও তুমি অনেকবার এরকমই কথা বলে আমার থেকে টাকা নিয়েছো। তুমি একদিনের জন্যও নিজের কথা মতো চলতে পারো না। আমাকে একটা সুযোগ দাও মনিকা, আমি তোমাকে মিথ্যে বলছি না। সূর্য সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাইছিল, কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না। এরপর মনিকা নিজের রুমে আসে। সূর্যকে আমি খুব ভালো করে চিনি, এর মতো মানুষ কোনোদিনও ঠিক হতেই পারে না। আগেও আমাকে অনেকবার ঠকিয়েছে। টাকার জন্য সে সবকিছু করতে পারে। এখন তাকে টাকা না দিলে এক মুহূর্তে ভালো রূপ বদলে গিয়ে পশুদের মতো হয়ে যাবে। সূর্য টাকা ছাড়া আর কিছুই বোঝে না। মনিকা বসে বসে সূর্যের পুরানো অভ্যাসগুলোর কথা মনে করতে থাকে। কিছু সময় পর মনিকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মনিকা যখন হলরুমে বসেছিল, এমন সময় সূর্য আবার তার কাছে আসে। মনিকা, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি নিজের স্যালারি পেয়ে গেছো? আচ্ছা, তাহলে এই ব্যাপার। সূর্য টাকার জন্যই কাল আমার সামনে ভালো হওয়ার নাটক করছিল। আমি একদম ঠিকই ভেবেছিলাম এই লোকটা কোনোদিনও সোজা হবে না। কি হয়েছে? তুমি কি ভাবতে শুরু করে দিলে? না, আমি স্যালারি পাইনি। আমি কিছু টাকা নিজের বান্ধবীর কাছ থেকে ধার করে নিয়ে এসেছি। টেবিলের উপর ব্যাগ রাখা আছে, সেখান থেকে যতটা প্রয়োজন নিয়ে নাও, কিন্তু আমাকে আর বিরক্ত করো না। আমি কিছুক্ষণ শান্তিতে থাকতে চাই। কি হয়েছে মনিকা, কোনো সমস্যা হয়েছে? আমার মাথা খারাপ করো না সূর্য, এমনিতেই আমার অনেক টেনশন আছে। তোমার সঙ্গে কথা বললে সেগুলো আরো বেশি বেড়ে যাবে। মনিকার কথা শুনে সূর্য তার ব্যাগের কাছে চলে যায়। সে আমার উপর এত রেগে আছে, এতে তার কোনো দোষ নেই। এতদিন পর্যন্ত আমি তাকে অনেক ধোঁকা দিয়েছি, তাই হঠাৎ করে সে আমার উপর বিশ্বাস করতে পারছে না। আমি অনেক মানুষদের ঠকিয়েছি, যার জন্য মনিকাকে তাদের কাছে অপমানিত হতে হয়েছে। সূর্য এসব কথা ভাবতে ভাবতে মনিকার ব্যাগ থেকে 3000 টাকা বার করে নেয়। অনেক অসহায় হয়ে এই টাকা নিতে হচ্ছে। আমার কাছে কোনো টাকা নেই। নতুন কোনো কাজ করার জন্য কিছু টাকার প্রয়োজন। এই 3000 টাকা থেকে আমি কোনো কাজ করার চেষ্টা করব, কিন্তু এবার আমি কি কাজ করব? সূর্য টাকা নিয়ে নতুন কোনো কাজের চিন্তা করতে থাকে। অনেক চিন্তা ভাবনা করার পর তার মাথায় এক বুদ্ধি আসে এবং সে টাকা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। এরপর সূর্য একটি ফুলের দোকানে পৌঁছায়। কাকিমা, আমাকে 3000 টাকার ফুল দিন। আর হ্যাঁ, দামটা একটু কম নেবেন, কারণ আমি এই ফুলগুলো বিক্রি করব। তুমি একদম চিন্তা করো না, এই বাজারে আমি সব থেকে কম দামে ফুল বিক্রি করি। আচ্ছা কাকিমা, ফুলের মার্কেট এখন ভালোভাবে চলছে তো? মানে নতুন ফুলের দোকানে ঠিকঠাক বিক্রি করতে পারবো তো? সে নিয়ে কোনো চিন্তা নেই, এখন বিয়ের সিজন চলছে। 3000 টাকার ফুল একদিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে। এরপর সূর্য রাস্তায় একটি ছোট ঠেলা গাড়ি নিয়ে ফুল বিক্রি করতে শুরু করে দেয়। ফুলের চাহিদা অনেক বেশি হওয়ায় রাত পর্যন্ত সব ফুল বিক্রি হয়ে যায়। কাকিমা একদম ঠিক বলেছিল, ফুলের মার্কেট অনেক ভালো চলছে। 3000 টাকার ফুল কিনে 10,000 টাকায় বিক্রি করলাম। অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাই। এরপর সূর্য 1000 টাকার মুদিখানার জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। সূর্য বাড়ি ফিরে দেখে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী এবং মেয়ে ঘুমিয়ে পড়েছে। সারাদিন কাজ করার পর সূর্য অনেক ক্লান্ত ছিল। এরপর সে যখন ঘুমানোর জন্য অন্য রুমের দিকে যাচ্ছিল, এমন সময় আরে, মনিকার ব্যাগের পাশে একটা খাম রাখা আছে। এটা কিসের খাম? এরপর সূর্য সেই খাম হাতে নিয়ে ভেতর থেকে একটি কাগজ বার করে পড়তে থাকে। সেটা পড়ার সঙ্গে সঙ্গেই সূর্য অবাক হয়ে যায়। এটা তো কোর্টের নোটিশ। এখন মনিকাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা ঠিক হবে না, কাল সকালে তাকে জিজ্ঞাসা করব। পরের দিন সকালে সূর্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং সকলের জন্য খাবার বানাতে শুরু করে দেয়। মনিকা ম্যাগি খেতে খুব পছন্দ করত, তাই সূর্য তার জন্য ম্যাগি বানাতে শুরু করে। সূর্য রান্না করছিল, এমন সময় মনিকা সেখানে আসে। সূর্য সকাল সকাল রান্নাঘরে কি করছে? সে যা করছে করুক, আমি কিছুই বলবো না।
মনিকা এসব কথা ভাবতে ভাবতে সেখান থেকে নিজের রুমে চলে যায় এবং অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। মনিকা, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, তুমি ডাইনিং টেবিলে বসো, আমি নিয়ে আসছি। মনিকা সূর্যকে কোনো কথা না বলে ডাইনিং টেবিলে বসে পড়ে। এরপর সূর্য ম্যাগি নিয়ে আসে এবং মনিকার সামনে রাখে। আচ্ছা মনিকা, জুলি কি এখন পর্যন্ত ঘুমাচ্ছে? সূর্যের কথায় মনিকা কোনো উত্তর দেয় না এবং চুপচাপ ম্যাগি খেতে শুরু করে। আমি আজ তাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যাব। মনিকা, আমি সবকিছু ঠিক করে দেব, তুমি চিন্তা করো না, তুমি ভেঙে পড়বে না। সূর্যের কথা শুনে মনিকা কোনো রকম প্রতিক্রিয়া করে না। সে পাথরের মূর্তির মতোই চুপচাপ বসে ম্যাগি খেতে থাকে। মনিকা, তুমি আমার কথা শুনছো না কেন? আমি সবকিছু ঠিক করে দেব, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি কিভাবে তোমার কথায় বিশ্বাস করব সূর্য? তুমি এই কথা অনেকবার আমাকে বলে দিয়েছো। তুমি কিভাবে সবকিছু ঠিক করবে? তুমি কিছু ঠিক করতে পারবে না। তোমার ঋণগুলো এখন পর্যন্ত আমাকেই শোধ করতে হচ্ছে। ক্রেডিট কার্ডের বিল দিতে না পারায় সেটা অনেক বেড়ে গেছে। কোনো ইএমআই ঠিক মতো দিতে পারছি না। মনিকার কথা শুনে সূর্য চুপ করে যায় এবং দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আমার ওই ছোট্ট মেয়েটা বাড়িতে একা থাকে, তাকে ফেলে রেখে আমাকে অফিসে গিয়ে কাজ করতে হয়। তুমি কোনোদিনও ভেবে দেখেছো সেই ছোট মেয়েটাকে একা ফেলে রাখতে আমার কতটা কষ্ট হয়? এসব তুমি বুঝতে পারবে না সূর্য, তুমি কখনো কিছুই ঠিক করতে পারবে না। আমাকে মিথ্যা কথা বলা বন্ধ করো। তোমার প্রতিদিনের অশান্তির জন্য কোম্পানিতে কাজ করতে গিয়ে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। কোম্পানি আমার উপর 20 লাখ টাকা ফাইন করেছে। আমার কাছে কোনো টাকাই নেই। এবার আমি 20 লাখ টাকা কিভাবে জোগাড় করব? মনিকা এই সমস্ত কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাকে এই অবস্থায় দেখে সূর্য অনেক দুঃখী হয়ে যায়। নিজেকে সামলানোর চেষ্টা করো মনিকা, আমি তোমাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে আমি সবকিছু ঠিক করে দেব। আমি যেমন করে হোক টাকার ব্যবস্থা করব, তুমি সাহস রাখো মনিকা। যার পকেটে 100 টাকা নেই সে নাকি 20 লাখ টাকা জোগাড় করবে। মনিকা এই বলে রাগ করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মনিকার কথা শুনে সূর্যের অনেক খারাপ লাগে, কিন্তু সে আগে অনেক ভুল করেছিল, তাই তাকে মনিকার মুখে এইসব কথা শুনতেই হয়। এরপর সূর্য নিজের মেয়ের কাছে আসে। জুলি, এবার উঠে পড়ো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। আরে বাহ, আজ আমি স্কুলে যাব, সেখানে গিয়ে খুব মজা হবে। এরপর সূর্য জুলিকে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দেয় এবং তাকে নিয়ে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পর সূর্য জুলিকে নিয়ে জিসিটি ইংলিশ মিডিয়াম স্কুলে পৌঁছায়। মিস্টার সূর্য, অ্যাডমিশনের সকল ফর্মালিটি পূরণ হওয়ার পর আমরা আপনার মেয়েকে বোর্ডিং স্কুলে রাখতে পারবো। আগে আপনি স্কুলের ফিসটা জমা করে দিন। হ্যাঁ ম্যাডাম, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু টাকা দেওয়ার আগে আমি 2-3 দিন জুলিকে এখানে রাখতে চাই। জুলি কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যায়নি। আমরা দেখতে চাই সে আমাদেরকে ছেড়ে সারাদিন এখানে থাকতে পারবে কি পারবে না। তাছাড়া আমরাও তাকে ছাড়া কেমন ভাবে থাকবো এটাও দেখতে চাই। 3 দিন পর্যন্ত সবকিছু ঠিক থাকলে তারপর আমি জুলির অ্যাডমিশন করিয়ে দেব। সূর্যের কাছে টাকা ছিল না, কিন্তু সে জুলিকে বাড়িতে একা রাখতে চাইছিল না, তাই যে কোনো ভাবে সে জুলিকে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করে। টাকা না থাকায় সূর্য নানাভাবে অ্যাডমিশনের ব্যাপারে আলোচনা করতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার মেয়ের অ্যাডমিশন করে নিচ্ছি। এই কয়েকটা ফর্ম আছে, এগুলো আপনি ফিল করে দিন। 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আসতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। 3 দিন পরেই আমি জুলিকে ভর্তি করে দেব। আচ্ছা ম্যাডাম, ছুটি কোন সময় হয় এটা একটু বলে দিন। প্রতিদিন বিকেল 4টের সময় চলে আসবেন, ওই সময় বাচ্চাদের ছুটি হয়ে যায়। আরেকবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, 3 দিন পর মনে করে 50,000 টাকা জমা করে দেবেন। নতুন অ্যাডমিশনের জন্য আমরা 6 মাসের ফিস একসঙ্গে নিয়ে থাকি। ঠিক আছে ম্যাডাম, এবার তাহলে আমি আসছি। জুলি, তুমি ভালো করে পড়াশোনা করবে, আমি 4টের সময় তোমাকে নিতে আসবো। ঠিক আছে বাবা, আমি মন দিয়ে পড়াশোনা করব। এরপর সূর্য জুলিকে স্কুলে রেখে আবার ফুল বিক্রি করার জন্য চলে যায়। খুব কম সময়ের মধ্যে আবার সূর্য সব ফুল বিক্রি করে দেয়। সূর্য যখন দোকান বন্ধ করবে এমন সময় এক ধনী মহিলা তার কাছে আসে। ম্যাডাম, ফুল শেষ হয়ে গেছে। আমি ফুল নিতে আসেনি, কাল আমাদের বাড়িতে বিয়ে আছে। আপনি কি সেখানে ফুলের ডেকোরেশন করে দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই পারবো। এত ভালো ডেকোরেশন করব, আপনি আবার আমাকে কাজ দেবেন। আচ্ছা ঠিক আছে, এই নিন, এই 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম। আপনি এই অ্যাড্রেসে গিয়ে ডেকোরেশনটা করে দেবেন, বাকি টাকা কাজের পর দেব।
সূর্য খুশি খুশি 20,000 টাকা নিয়ে নেয় এবং পরের দিন সকালে সেই মহিলাদের বাড়ি গিয়ে স্টেজ ডেকোরেশন করে দেয়। ডেকোরেশনের কাজ করে সূর্য যখন দাঁড়িয়েছিল, এমন সময় সে দেখে তাকে কাজ দেওয়া মহিলাটি ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো ভাবে আপনাদেরকে মেনুতে বাগদা চিংড়ি রাখতেই হবে। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, কিছু বিশেষ প্রবলেমের কারণে আমরা বাগদা চিংড়ি অ্যাড করতে পারবো না। তার জায়গায় আমরা অন্য কোনো ডিশ দিয়ে দেব। না, মেনুতে বাগদা চিংড়ি রাখার কথা ফাইনাল হয়েছিল, তাই আমি অন্য কিছু শুনবো না। আপনাদেরকে ওটাই দিতে হবে। আপনারা যদি নিজেদের কথা মতো বাগদা চিংড়ি সার্ভ করতে না পারেন, তাহলে আপনাদের হোটেলের বিরুদ্ধে আমি কেস করে দেব। মহিলাটি এই বলে রাগ করে ফোন কেটে দেয়। সূর্যকে যে মহিলাটি ডেকোরেশনের কাজ দিয়েছিল, সেই মহিলাটি শহরের অনেক ধনী ব্যবসায়ীর বউ ছিল। তারা নিজেদের মেয়ের বিয়ের জন্য ব্লু হেভেন হোটেলে খাবারের অর্ডার দিয়েছিল। সূর্য তাদের কথা শোনার পর সেখান থেকে বেরিয়ে তাদের বাড়ির বাগানে চলে যায়। আরে বাহ, এটাই সুযোগ। আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে। এরপর সূর্য তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে এবং মার্কেটের সব থেকে বড় বাগদা চিংড়ির সাপ্লাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। তার কাছে মাত্র 40,000 টাকা ছিল। সেই টাকা নিয়েই সূর্য দোকানের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু এমন সময় 2 লোক তার পথ আটকে নেয়। কি রে সূর্য, তুই কি আমাদের ভুলে গেছিস? সূর্য ভালো হওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু এমন সময় পুরানো বন্ধু বিজয় এবং রঘুকে সামনে দেখে সে অবাক হয়ে যায়। সূর্য এবং বিজয়ের মধ্যে টাকা নিয়ে ঝামেলা ছিল। সূর্য অনেকবার বিজয়কে ঠকিয়ে তার থেকে টাকা নিয়েছিল। আরে বিজয়, ভালো হয়েছে তোর সঙ্গে দেখা হয়ে গেল। আমি তোদের সঙ্গে দেখা করার জন্য ভাবছিলাম। তোরা কেমন আছিস বল? মনে হয় আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। আমি তো ভাবছিলাম সূর্যের সঙ্গে দেখা হলে তাকে মারধর করে নিজের টাকা আদায় করব, কিন্তু সে নিজেই বলছে আমাদেরকে খুঁজছিল। সূর্যের আমাদের সাথে কি দরকার? আরে কি হলো বিজয়, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ভাবতে শুরু করে দিলি? আরে না না, কিছু ভাবছি না। তুই কি বলছিলি সেটা বল। দেখ ভাই, আমি নিজেদের মধ্যে যত ঝামেলা আছে সেগুলো দূর করে দিতে চাই। তুই আমার কাছ থেকে যত টাকা পাস আমি সব টাকা দিয়ে দেব, কিন্তু তোদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। চল পাশের কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। এরপর সূর্য তাদের 2 বন্ধুকে নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে যায় এবং সকলের জন্য খাবার অর্ডার করে। কিছু সময় পর ওয়েটার খাবার দিয়ে গেলে খেতে খেতে সূর্য বিজয়কে বলে, ভাই বিজয়, তোকে কত টাকা দিতে হবে? মানে তুই আমার কাছ থেকে কত টাকা পাস? আমি ভালো করে মনে করতে পারছি না। এত তাড়াহুড়ো করতে হবে না, ভালোভাবে হিসাব করে জানিয়ে দিস। এখন আমাকে একটা কথা বল, এই ওয়েদারে বাগদা চিংড়ি কোথায় পাওয়া যাবে? এখানে যে বাগদা চিংড়ি ডিলার আছে সে কি আমাদের সাপ্লাই দিতে পারবে? এখন কেউ তোকে বাগদা চিংড়ি সাপ্লাই দিতে পারবে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও সামান্য পরিমাণ পাওয়া যাবে, তাতেও দাম অনেক বেশি দিতে হবে। এরকম কেন? এখানে কি সকলে বাগদা চিংড়ি রাখা বন্ধ করে দিচ্ছে? সেরকম কোনো ব্যাপার নেই। এখনকার ওয়েদার হিসেবে বাগদা চিংড়ি খুব বেশি পাওয়া যায় না। সাপ্লাই অনেক কম থাকায় দাম অনেক বেশি থাকে, আর সকলে খুব কম স্টক রাখে। আরে না না, আমি স্টক করা চিংড়ি নেব না। বরফে রাখা চিংড়ি চলবে না। আমার টাটকা চিংড়ি দরকার, অনেক বেশি লাগবে। কিন্তু সূর্য, এতগুলো বাগদা চিংড়ি নিয়ে তুই কি করবি? এই সময় চিংড়ির দাম অনেক বেশি। 1 কেজি চিংড়ির দাম 1200 টাকার মতো করে পড়বে। যত টাকা লাগবে আমি দেওয়ার জন্য রাজি আছি। কম করে আমাকে 2000 কেজি চিংড়ি মাছ দরকার, কিন্তু টাটকা চিংড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে, তা কবে দরকার? কাল সকাল 11টা পর্যন্ত চাই। আমি এখন কিছু বলতে পারবো না। এখানকার সকল দোকানে আমাকে কথা বলতে হবে। আমাকে সন্ধে 4টা পর্যন্ত সময় দে, কিন্তু অর্ডার করার জন্য 50% টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে কনফার্ম করে দে, তারপর আমি অ্যাডভান্স দিয়ে দেব। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে এবং সূর্য সেখান থেকে বেরিয়ে তার মেয়ে জুলিকে আনার জন্য স্কুলে চলে যায়। সূর্য কিছু সময় পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং একসঙ্গে খাওয়া দাওয়া করে খেলাধুলা করতে থাকে। সূর্য বাড়িতে বসেছিল, এমন সময় বিজয় তাকে ফোন করে। হ্যাঁ বিজয়, বল। সূর্য, একটা সাপ্লায়ার পাওয়া গেছে। কাল সকাল 8টা পর্যন্ত 2000 কেজি চিংড়ি পৌঁছে দেবে। সাপ্লায়ারটা খুব ভালো, এখানকার বড় বড় রেস্টুরেন্টে তার কাছ থেকে মাল যায়। আচ্ছা ঠিক আছে, তুই তাকে হ্যাঁ বলে দে। 1 ঘন্টা পর আমি জিসিটি রোডে তোর সঙ্গে দেখা করছি। সেখানে গিয়ে আমি তোকে অ্যাডভান্স দিয়ে দেব।
এরপর সূর্য তার মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে এবং জিসিটি রোডে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা করে। বিজয়, এখন আমার কাছে 1,00,000 টাকা আছে, এটা অ্যাডভান্স হিসেবে দিয়ে দে। কাল ডেলিভারি হওয়ার পর আমি বাকি টাকা দিয়ে দেব। কিন্তু সূর্য, আমি তোকে আগেই বলে দিয়েছিলাম 50% টাকা অ্যাডভান্স দিতে হবে। আমি তোর কথা বুঝতে পারছি বিজয়, কিন্তু এখন আমার কাছে অত ক্যাশ নেই। তবে চিন্তা করিস না, কাল চিংড়ি ডেলিভারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু সব টাকা দিতে হবে, বাকি রাখলে চলবে না। আর একটা কথা, চিংড়ি কোথায় ডেলিভারি করতে হবে? কাল সকাল 10টার সময় তুই অর্ডার নিয়ে ব্লু হেভেন হোটেলের বাইরে অপেক্ষা করিস, আমি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর সূর্য বিজয়ের হাতে 1,00,000 টাকা দিয়ে দেয় এবং জুলিকে সঙ্গে নিয়ে একটি শপিং মলে পৌঁছায়। শপিং মলে গিয়ে সূর্য জুলিকে অনেক খেলনা কিনে দেয় এবং এরপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। জুলি, রাত 11টা বেজে গেছে, তোমার মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, চলো বাড়ি ফিরে যাই, আজ অনেক মজা হয়েছে। সূর্য এই বলে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অপরদিকে মনিকা অফিস থেকে বাড়ি ফিরে জুলিকে দেখতে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এত রাত হয়ে গেল, সূর্য আর জুলি এখনো বাড়ি ফিরলো না কেন? সূর্যের জন্য আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে এত রাত পর্যন্ত বাইরে সে ঘুরছে কেন? আমি জানি সূর্য জুলিকে অনেক ভালোবাসে, হয়তো আজ তার কাছে টাকা আছে তাই তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। কিন্তু সূর্যের কোনো বিশ্বাস নেই, সে নিজের মেয়ের সামনে নেশা করে ফেলতে পারে। জুলি নিজের বাবাকে নেশা করতে দেখলে তার খুব খারাপ লাগবে। মনিকা বসে বসে এই সমস্ত কথা ভাবছিল এবং মনে মনে সূর্যের উপর তার অনেক রাগ হয়। এরপর রাত 12টার সময় সূর্য জুলিকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। সূর্য বাড়ি ফেরায় মনিকা রাগের চোখে তার দিকে তাকায়। তুমি খাওয়া দাওয়া করে নিয়েছো মনিকা? অনেক বছর হয়ে গেছে আমি শান্তিতে খাওয়া দাওয়া করিনি, তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারি না। সারা দিন কাজ করে বাড়ি ফিরে দেখলাম আমার মেয়েটা বাড়িতে নেই। এসবের পর কোন মা খাওয়া দাওয়া করতে পারে? এত রাত পর্যন্ত তুমি মেয়েটাকে নিয়ে কোথায় ছিলে সূর্য? আমি জানি মনিকা, তোমার রেগে যাওয়া স্বাভাবিক। আসলে আমার একটা জরুরি কাজ ছিল, তুমি বাড়িতে ছিলে না, তাই আমি জুলিকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তুমি জুলিকে জিজ্ঞাসা করে নাও আমরা আজ কি কি করেছি, সব জানতে পেরে যাবে। জুলি, তোমার মাকে বলো আজ কি কি করেছো। মা, আজ আমি স্কুলে গিয়েছিলাম, সেখানে আমি পড়াশোনা করেছি আর নতুন বন্ধুও বানিয়েছি। তারপর আমি বাবার সঙ্গে শপিং মলেও গিয়েছিলাম, বাবা আমাকে নতুন জামা আর খেলনা কিনে দিয়েছে। তারপর বাবা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েওছে, আর বাবা তোমার জন্য খাবারও নিয়ে এসেছে। তাই নাকি? আচ্ছা জুলি, তোমাকে মিথ্যা কথা বলা কে শিখিয়েছে? আমি সত্যি বলছি মা, আমি মিথ্যা কথা বলছি না। তুই ভালো করেই জানিস জুলি, আমি মিথ্যা কথা একদমই সহ্য করতে পারি না। আমার সামনে বারবার মিথ্যা বলার চেষ্টা করিস না, না হলে খুব মারধর করব। মনিকা এই বলে জুলির উপর রাগারাগি করতে থাকে। মায়ের এরকম ব্যবহার দেখে জুলি কাঁদতে শুরু করে দেয়। এসব কিছু তোমার জন্যই হয়েছে সূর্য, তুমি জুলিকে মিথ্যা কথা বলা শিখিয়েছো। তুমি আমার জীবন আগেই খারাপ করে দিয়েছো, এবার নিজের মেয়ের জীবনটাও খারাপ করতে চাইছো। মনিকা এই বলে সেখান থেকে চলে যায়। মনিকার চলে যাওয়ার পর সূর্য তার মেয়েকে বলে, আর কাঁদিস না জুলি, তোর মা এখন রেগে আছে। কাল সকালে যখন তার রাগ ঠান্ডা হয়ে যাবে তখন সে তোর সঙ্গে কথা বলবে। অনেক রাত হয়ে গেছে, চল আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সূর্য জুলিকে নিয়ে ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন সকালে মনিকা তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য যখন ব্রেকফাস্ট করছিল, এমন সময় সূর্য তার কাছে আসে। মনিকা, আমার কথা শোনো। আর শোনার মতো কোনো কথা নেই সূর্য, তুমি সকলকে বোকা বানাতে পারবে কিন্তু আমাকে বানাতে পারবে না। নিজের জীবনে তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু আমার মেয়েকে তার মধ্যে জড়ানোর চেষ্টা করবে না। কাল তোমার জন্য জুলি প্রথমবার মিথ্যা কথা বলেছে। আমি কাউকে বোকা বানানোর চেষ্টা করছি না মনিকা, তাছাড়া জুলি কাল মিথ্যে কথা বলেনি। আমি সত্যি তাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তাকে স্কুলে রাখার পর আমি ফুল বিক্রি করতে চলে গিয়েছিলাম। তুমি জানো না আজকাল আমি ফুল বিক্রি করি। জুলির স্কুল ছুটি হওয়ার পর তাকে বাড়ি নিয়ে চলে এলাম। তাকে যখন বাড়িতে নিয়ে চলে এসেছিলে তারপর আবার সঙ্গে নিয়ে বাইরে গেলে কেন? বাইরে আমার একটা কাজ ছিল, তুমি বাড়িতে ছিলে না, জুলি একা হয়ে যেত, তাই আমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। কাজ শেষ হওয়ার পর আমার কাছে কিছু টাকা পড়েছিল, সেই টাকায় আমরা একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করতে করতে অনেক দেরি হয়ে গেল, তাই দেরি করে বাড়ি পৌঁছালাম। কাল জুলি অনেক হ্যাপি ছিল, তাকে দেখে আমার অনেক ভালো লাগছিল।
আমি সব সত্যি কথা বলছি মনিকা, তুমি আমার কথায় বিশ্বাস করো। তোমার কোনো কথাই আমার বিশ্বাস হয় না সূর্য, তোমার সব কথাই আমার মিথ্যেই মনে হয়। আমার উপর ভরসা করো মনিকা, যদি সবকিছু ঠিক থাকে আমি খুব তাড়াতাড়ি 20 লাখ টাকা জোগাড় করে ফেলবো। তারপর তুমি সেই টাকা নিজের অফিসে দিয়ে দেবে। তোমার কোম্পানি থেকে যেই ফাইন লাগানো হয়েছে তার চিন্তা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি তোমার কোনো রকম সাহায্য নিতে চাই না, তোমার কথায় বিশ্বাস করি না। তুমি আমার আর আমার মেয়ের পেছন ছেড়ে দাও। তোমার সঙ্গে থাকলে আমাদের মেয়েটা খারাপ হয়ে যাবে। এরপর থেকে তুমি আমার মেয়েকে নিয়ে বাইরে যাবে না। মনিকার কথায় সূর্যের অনেক খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য এতদিন পর্যন্ত মনিকার উপর যত অত্যাচার করেছিল সেসবের জন্য মনিকা তার উপরে বিশ্বাস করতে পারছিল না। সূর্য যতবারই মনিকাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু মনিকা তার কথায় বিশ্বাস করত না। আমি সবকিছু ঠিক করে দেবো মনিকা, তুমি চিন্তা করো না। আচ্ছা মেনে নিলাম তুমি সবকিছু ঠিক করে দেবে, কিন্তু তুমি কিভাবে সব ঠিক করবে সূর্য? ফুল বিক্রি করে? সেই ফুল বিক্রি করে তুমি 20 লাখ টাকা ইনকাম করে ফেলবে? আমি যেমন আছি আমাকে সেভাবেই থাকতে দাও। তোমার মিথ্যে কথা আমি শুনতে চাই না সূর্য। মনিকা এই বলে রাগ করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মনিকা অফিসে চলে যাওয়ার পর সূর্য জুলিকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জুলিকে স্কুলে ছেড়ে দেওয়ার পর সূর্যের ফোন বেজে ওঠে। হ্যালো সূর্য, তোর কাজ হয়ে গেছে। আমি 2000 কেজি বাগদা চিংড়ি নিয়ে হোটেল ব্লু হেভেনের বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি কিছু সময়ের মধ্যেই সেখানে যাচ্ছি। এরপর সূর্য স্কুল থেকে বেরিয়ে পড়ে এবং ব্লু হেভেন হোটেলের ভেতরে গিয়ে রিসেপশনে বসে থাকা এক মেয়ের সঙ্গে কথা বলে। হ্যালো, আমার নাম সূর্য, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে স্যার, আপনার অ্যাপয়েন্টমেন্টটা দিন। আমার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনি তাকে গিয়ে বলুন আমার কাছে 2000 কেজি বাগদা চিংড়ি আছে। এটা আপনার ম্যানেজারের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি সোফায় গিয়ে বসে একটু ওয়েট করুন, আমি ম্যানেজার স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। এরপর সূর্য সেখানে একটি সোফায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর সেই মেয়েটি আবার সূর্যের কাছে আসে। স্যার, আমি ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি। স্যার নিজের কেবিনে আপনার অপেক্ষা করছেন, আপনি গিয়ে তার সঙ্গে কথা বলে নিন। এরপর সূর্য ম্যানেজারের কেবিনে চলে যায়। সূর্য সেখানে গিয়ে ম্যানেজারের সামনে রাখা চেয়ারে বসে। হ্যালো সূর্য বাবু, বলুন আপনি কি বলবেন? স্যার, আমার কাছে আপনার জন্য একটা খুব ভালো ডিল আছে। আমার কাছে 2000 কেজি বাগদা চিংড়ি আছে। আরে বাহ, 2000 কেজি বাগদা চিংড়ি, এটা তো খুব ভালো কথা। কিন্তু আমার এটা কেন মনে হচ্ছে যে এর পেছনে আরো কোনো ব্যাপার আছে। না স্যার, এর পেছনে অন্য কোনো ব্যাপার নেই। আমি এইসব বাগদা চিংড়ি আপনাকে বিক্রি করতে চাই। 3000 টাকা কেজি হিসেবে আমি বিক্রি করব। আপনি খুব ভালো মজা করতে পারেন সূর্য বাবু, এটা তো কোনোভাবে ঠিকঠাক দাম মনে হচ্ছে না। আমি আপনার সঙ্গে মজা করছি না ম্যানেজার বাবু। এই শহরে কোনো ডিলারের কাছে আপনি বাগদা চিংড়ি পাবেন না। ডিমান্ড আর সাপ্লাইয়ের দিকে লক্ষ্য রেখে আমি এই ডিল করছি। আমি 3000 টাকা কেজি দরে আপনাকে সবচেয়ে ভালো কোয়ালিটির বাগদা চিংড়ি দিচ্ছি। সূর্য ভালোভাবেই জানতো সে আসল দামের তুলনায় অনেক বেশি দাম বলছে, তারপরেও সে ম্যানেজারকে এই দাম বলেছিল। সূর্যের মুখে বাগদা চিংড়ির এত বেশি দাম শুনে ম্যানেজার বলে, আমাদের সঙ্গে এই দেশের বড় বড় সাপ্লায়ারদের কন্ট্যাক্ট আছে। আমি 20 বছর থেকে বিজনেস করছি। সেই অভিজ্ঞতার মাধ্যমে এটা বলতে পারছি যে আপনার চাওয়া দাম অনেক বেশি। তবে আপনি নিজের থেকে আমার কাছে এসেছেন, তাই আপনাকে আমি একটা অফার দিতে চাই। আমাকে ক্ষমা করবেন ম্যানেজার বাবু, আমি মোটেও বেশি দাম নিচ্ছি না। আমি অনেক ভালো কোয়ালিটির বাগদা চিংড়ি নিয়ে ডিল করছি। যদি আপনি এই দামে অন্য কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে নিতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য বেশি ওয়েট করতে পারবো না। সরি সূর্যবাবু, আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। আপনি যদি দাম কিছুটা কম করেন তাহলে আমি হয়তো নিতে পারি। আপনি খুব ভালো সুযোগ হাতছাড়া করছেন ম্যানেজার বাবু। আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন, কোনো তাড়া নেই। আমি রিসেপশনে আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি রাজি হয়ে যান তাহলে আমাকে জানিয়ে দেবেন। সূর্য এই বলে ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে রিসেপশনে চলে আসে। সূর্যের চলে যাওয়ার পর ম্যানেজার অনেক চিন্তিত হয়ে পড়ে। এই লোকটা অনেক বেশি দাম বলছে, কিন্তু এখন আমাদের বাগদা চিংড়ির খুব প্রয়োজন। কি করব কিছুই বুঝতে পারছি না। যাই একবার সিনিয়র ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে কথা বলি। এরপর ম্যানেজার নিজের কেবিন থেকে বেরিয়ে সিনিয়র ম্যানেজারের কেবিনে যায় এবং তাকে সমস্ত কথা জানায়।
সবকিছু শোনার পর সিনিয়র ম্যানেজার বলেন, এটা তুমি কি করলে বিনোদ? এত ভালো অফার তুমি ছেড়ে দিলে কেন? স্যার, তার প্রাইস অনেক বেশি মনে হচ্ছিল, তাই আমি ডিল করলাম না। এখন প্রাইসের দিকে দেখলে চলবে না বিনোদ। বাগদা চিংড়ি না পেলে আমাদের হোটেলের রেপুটেশন খারাপ হয়ে যাবে। আজ রাতের পার্টিতে আমরা বাগদা চিংড়ি দিতে না পারলে আমাদের ক্লায়েন্ট বলেছে আমাদের উপর কেস করে দেবে। আমাদের রেপুটেশন অনেক খারাপ হয়ে যাবে। তুমি এত ভালো ডিল হাতছাড়া করে সবকিছু খারাপ করে দিয়েছো। স্যার, লোকটা এখনো রিসেপশনে বসে আছে, তাহলে কি তার কাছে গিয়ে ডিল ফাইনাল করে দেব? এখনো আমাকে জিজ্ঞাসা করবে? তাড়াতাড়ি গিয়ে ডিল ফাইনাল করো, তাকে টাকা দিয়ে সব বাগদা চিংড়ি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। এরপর ম্যানেজার সেখান থেকে বেরিয়ে রিসেপশনে আসে। সূর্য তখনও সেখানেই বসেছিল। ম্যানেজার গিয়ে তার সামনের চেয়ারে বসে পড়ে। আই এম ভেরি সরি সূর্যবাবু, আমার জন্য আপনাকে অনেক ওয়েট করতে হলো। আমি সব বাগদা চিংড়ি কিনতে চাই। আপনি যে রেটটা চাইছেন সেই রেট দেওয়ার জন্য আমরা রাজি আছি। আমি জানতাম আপনি রাজি হয়ে যাবেন, তাই তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। স্যার, কয়েকটা ফর্মালিটি আছে, ওগুলো পূরণ করে নেওয়া যাক। এই পেপারগুলো দেখে সই করে দিন। এরপর কয়েকটা কাগজ সই করে সূর্য বাগদা চিংড়ির ডিল ফাইনাল করে নেয়। সূর্য অর্ডার ডেলিভারি করার পর 2000 কেজি চিংড়ি মাছের জন্য সূর্যের ম্যানেজারের কাছ থেকে 60 লক্ষ টাকা পায়। এই নে বিজয়, তোর বাকি 23 লাখ টাকা। থ্যাংক ইউ সূর্য, এবার তাহলে আমি যাই। আবার কোনো প্রয়োজন হলে অবশ্যই ডাকিস। বিজয় টাকা নেওয়ার পর সেখান থেকে চলে যায়। বিজয়ের চলে যাওয়ার পর সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবতে শুরু করে। আমার কাছে যা টাকা আছে সেটা থেকে কিছু টাকা মেয়েটার পড়াশোনা করার জন্য রেখে দিই। বাকি টাকা দিয়ে জমি কিনবো এবং তার প্লটিং করার পর বিক্রি করব। জমি বিক্রিতে আজকাল ভালো ইনকাম করা যায়। সূর্য এই বলে এক লোকের কাছে যায় এবং তাকে জমি কেনার জন্য টাকা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরতে থাকে। সূর্য যখন রাস্তার উপর থেকে হাঁটছিল, এমন সময় সে দেখে পথের উপর এক মহিলা এক ছোট ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আরে, এই মহিলাটি এভাবে কাঁদছে কেন? এ কি? দেখে মনে হচ্ছে ছেলেটাকে কোনো গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। আমাকে এদের সাহায্য করা দরকার। কেউ সাহায্য করো, দয়া করে কেউ আমার সাহায্য করো। আরে কি হয়েছে? আপনার ছেলের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ বাবু, একটা গাড়ি এসে আমার ছেলেকে ধাক্কা মেরে দিয়েছে। আমি সকলের কাছে প্রার্থনা করছি, কিন্তু কেউই আমার সাহায্য করছে না। তাড়াতাড়ি হসপিটালে না গেলে আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না। আরে আরে, আপনি চিন্তা করবেন না, চলুন আমি আপনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এরপর সূর্য সেই ছেলেটিকে নিয়ে হসপিটালে পৌঁছায়। ছোট ছেলেটিকে হসপিটালে ভর্তি করার পর সূর্য তার মায়ের হাতে কিছু টাকা দিয়ে দেয়। আপনার অনেক ধন্যবাদ বাবু, আপনার জন্য আমার ছেলেটার নতুন জীবন ফিরে পেল। আমি প্রার্থনা করব আপনার জীবনে যেন কোনোদিন কোনো দুঃখ না আসে। আমি কিছুই করিনি, ঈশ্বর আপনার ছেলেকে নতুন জীবন দিয়েছে। আমি তো সাধারণ একটা মানুষ। এরপর সূর্য হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির দিকে আসতে থাকে। বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় এবং সূর্য সারাদিন পরিশ্রমের কারণে অনেক ক্লান্ত থাকায় ঘুমানোর জন্য নিজের রুমে চলে যায়। জুলির স্কুলের ফিস দেওয়ার জন্য যা টাকা রেখেছিলাম সেটা ওই মহিলাকে দিয়ে দিলাম। আজ যে জমিটা কিনলাম, কাল তার প্লটিং করে যদি কিছু বিক্রি করতে পারি তাহলে সেই টাকা দিয়ে জুলির স্কুলের ফিস দিয়ে দেব। সূর্য এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্য নিউজ পেপার দেখার সঙ্গে সঙ্গেই অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এটা তো খুব খুশির খবর। কাল আমি যে জমিটা কিনেছি সেখানে সরকার রেলওয়ে বানানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে যাদের যাদের জমি সেখানে আছে তারা 3 গুণ টাকা পাবে। খবর দেখে সূর্য খুশি খুশি নিজের জমির সমস্ত পেপার নিয়ে সরকারি অফিসে পৌঁছায়। কয়েকদিন পর জমি সরকারের খাতায় চলে যায় এবং তার বিনিময়ে সূর্য 1 কোটি টাকা পায়। এরপর সূর্য টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। সূর্য বাড়ি ফিরে মনিকার কাছে যায় এবং এতদিনে সে যত পরিশ্রম করেছে সব কথাই তাকে জানায়। এতদিনে আমি কি কি করেছি সব কথা তোমাকে বলে দিলাম। তুমি ভাবছিলে আমি প্রতিবারের মতো তোমাকে মিথ্যে কথা বলছিলাম, কিন্তু আমি সত্যি সত্যি বদলে গেছি মনিকা। আমি কি করে তোমার উপরে বিশ্বাস করতাম? আমি ভেবেছিলাম তুমি আগের মতোই আছো, তাই সব সময় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেই গেছি। আমাকে ক্ষমা করে দাও সূর্য, এই কয়েকদিনে আমিও তোমাকে অনেক দুঃখ দিয়েছি। তোমাকে ক্ষমা চাইতে হবে না মনিকা,
এতে তোমার কোনো দোষ নেই। আমি প্রতিদিন যত অত্যাচার করেছি, এই কয়েকদিনে তোমার ব্যবহারে হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি মনিকা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সূর্য, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মনিকা এই বলে সূর্যকে জড়িয়ে ধরে। আচ্ছা মনিকা, এই নাও 20 লাখ টাকা, এটা তোমার কোম্পানিতে দিয়ে দেবে। এতদিন তুমি অনেক টেনশন নিয়েছো, আজকের পর থেকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে সূর্য, কাল অফিসে গিয়ে আমি এই টাকাটা দিয়ে দেব। আর একটা কথা, তোমার ইচ্ছা থাকলে তুমি নিজে চাকরি করতে পারো, কিন্তু তোমাকে টাকার জন্য আর চাকরি করতে হবে না। এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমি নেব। তুমি যা বলবে তাই হবে সূর্য বাবু। এমনিতেও আমাকে কাজ করতে একদমই ভালো লাগতো না, এবার থেকে আমি বাড়িতে থেকে তোমার আর জুলির খুব ভালো করে খেয়াল রাখবো। সবকিছু তো ঠিক হয়ে গেছে, কিন্তু জানি না ঈশ্বরের দেওয়া 30 দিন শেষ হলে কি হবে। আরে সূর্য, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলে? না না, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা বানাতে যাচ্ছি, তারপর দুজনে একসঙ্গে খাবো। এরপর মনিকা চা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। অপরদিকে সূর্য বাড়ির বাগানে চলে আসে। বাড়ির বাগানে এসে দাঁড়ানোর পর সূর্য আকাশ থেকে কিছু শব্দ শুনতে পায়। সূর্য, তুমি আমাকে যেই কথা দিয়েছিলে সেটা খুব ভালোভাবে পালন করেছো। কয়েকদিনে তোমার ভালো কাজের জন্য তুমি নিজের জীবনের সঙ্গে সঙ্গে আরো অনেকের জীবন ভালো করেছো। তুমি ভালো মানুষের পরিচয় দিয়েছো, আমি অনেক খুশি। তাই আমি তোমার জীবন এবং তোমার বউ ও মেয়ের জীবন ফিরিয়ে দিলাম। তুমি সুখে শান্তিতে পরিবারের সঙ্গে নিজের জীবন কাটাও, এভাবে সকলের সাহায্য করতে থাকো। এই কথা শুনে সূর্য অনেক খুশি হয়ে যায়। এরপর মনিকা চা নিয়ে চলে এলে সূর্য বাড়ির ভেতরে গিয়ে একসঙ্গে চা খেতে শুরু করে দেয়। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এক রাতে শহরের একটি ছোট বাড়িতে আগুন লেগে যায় এবং কিছু সময়ের মধ্যেই সারা বাড়ি জ্বলতে থাকে। এরপর ফায়ার ব্রিগেড থেকে লোক এসে আগুন নিভিয়ে বাড়ির ভেতর থেকে এক মহিলা এবং একটি 5 বছরের মেয়ের মৃতদেহ বার করে নিয়ে আসে। দুজনেই আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল। আহারে, মা মেয়ে দুজনেই মারা গেল। আরে দেখো, এই লোকটা যে বসে বসে কাঁদছে, এটাই তো সেই মহিলার স্বামী। তুমি একদম ঠিকই বলেছো। আমি তো শুনেছি লোকটা তার বউয়ের উপর অনেক অত্যাচার করত, সব সময় টাকার জন্য তাকে মারধরও করত। তাহলে মারা গেছে, ভালোই হয়েছে। এরকম একটা লোকের বউ হয়ে থাকার থেকে মরে যাওয়াটাই বেশি ভালো। দুই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকমের কথা বলতে থাকে। অপরদিকে লোকটি মেঝের উপর বসে কান্নাকাটি করছিল। এইভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং কিছু লোক এসে পোস্টমর্টমের জন্য 2 ডেড বডি নিয়ে চলে যায়। আমার জীবনে আর কেউ নেই, আমার সব শেষ হয়ে গেল। আমি কার জন্য বেঁচে থাকবো? লোকটি কান্নাকাটি করতে করতে রাস্তার উপর দিয়ে হাঁটছিল। লোকটির সামনে থেকে একটি ট্রাক আসতে থাকে। ট্রাকটি বারবার হর্ন দিতে থাকে, কিন্তু তারপরেও লোকটি রাস্তা থেকে সরে না এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লোকটির শরীর থেকে আত্মা বেরিয়ে পড়ে এবং আকাশের দিকে যেতে যেতে মেঘের উপরে চলে যায়। মেঘের উপর যাওয়ার পর সে একটি শব্দ শুনতে পায়। এসো সূর্য। এটা কার আওয়াজ? আমি কোথায় আছি? তুমি আর বেঁচে নেই সূর্য, তোমার মৃত্যু হয়ে গেছে। এবার তোমাকে যমলয়ে পাঠানো হবে, যেখানে তোমার বিচার হবে। না প্রভু, আমি যমালয়ে যেতে চাই না। আমি পৃথিবীতে গিয়ে নিজের বউ এবং মেয়ের সঙ্গে থাকতে চাই। এটা কোনোভাবে সম্ভব নয় সূর্য। তোমার বউ এবং মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, শুধুমাত্র তোমার জন্য তাদের মৃত্যু হয়েছে। ঈশ্বর, আমি নিজের জীবনে অনেক ভুল করেছি। আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দিন প্রভু। আমি নিজের ভুলগুলো ঠিক করতে চাই। আমি সবার জীবনে হাসি ফিরিয়ে আনতে চাই। আমাকে আরেকটা সুযোগ দিন। সূর্য এই বলে ঈশ্বরের সামনে বারবার অনুরোধ করতে থাকে। শেষমেশ ঈশ্বর তার কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে,
আমি তোমাকে নিজের ভুলগুলো শোধরানোর একটা সুযোগ দেব। তোমাকে আমি 30 দিন আগের সময় পাঠিয়ে দিচ্ছি। এই 30 দিন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই 30 দিনে তোমাকে সবকিছু ঠিক করতে হবে। এরপর তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনার অনেক ধন্যবাদ প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দেব। এরপর ঈশ্বর সূর্যকে 30 দিন আগের সময়ে পাঠিয়ে দেয়। সূর্য তার বাড়ির বাইরে পৌঁছে যায় এবং তার সাদা পোশাক বদল হয়ে আবার আগের পোশাকে চলে আসে। এই তো আমি আবার পৃথিবীতে চলে এসেছি, যাই বাড়ির ভিতরে গিয়ে দেখি। এই বলে সূর্য তার বাড়ির ভেতরে আসে। এখানেই আমার স্ত্রী এবং মেয়ে পুড়ে মারা গিয়েছিল। আমি আর সেরকম হতে দেব না, আমি সবকিছু ঠিক করে দেব। বাবা বাবা, নিজের মেয়েকে জীবিত অবস্থায় দেখে সূর্যের চোখ জলে ভরে আসে। এরপর সূর্য নিজের মেয়েকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে দেয়। বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি জুলি, আমি একদম ঠিক আছি। তুমি এভাবে কেঁদো না বাবা, আমি জানি মা আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, তার জন্য তুমি কাঁদছো। তুমি চিন্তা করো না বাবা, আমি স্কুলে যাব না। আচ্ছা জুলি, তুই কি আমাকে ভালোবাসিস না? তুমি এরকম করে বলছো কেন বাবা? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি অনেক ভালো বাবা। জুলির মুখে এই কথা শুনে সূর্য তার পুরানো সময়ের কথা মনে করতে থাকে। আগে সে এক মাতাল ছিল। সূর্য সব সময় নিজের বন্ধুদের সঙ্গে নেশা করে টাকা অপচয় করত। নেশার পেছনে সূর্য নিজের সমস্ত সম্পত্তি শেষ করার পর নিজের স্ত্রী মনিকার কাছ থেকে টাকা নিতে শুরু করে। মনিকা, তাড়াতাড়ি টাকা দাও, আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে নাকি তাদের সঙ্গে নেশা করতে যাবে তা আমি খুব ভালো করেই জানি। তুমি এভাবেই টাকা নষ্ট করতে থাকলে আমরা সংসার কিভাবে চালাবো? ওসব কথা আমি শুনতে চাই না। আজ তুমি মাইনে পেয়েছো, তাড়াতাড়ি টাকা দাও, না হলে আবার মেরে মেরে তোমার অবস্থা খারাপ করে দেব। আমি তোমার কাছে হাত জোড় করছি সূর্য, তুমি আর অশান্তি করো না। ঠিক আছে, অশান্তি করব না, চুপচাপ 4000 টাকা দাও। এরপর মনিকা সূর্যকে টাকা দিয়ে দেয় এবং সূর্য টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সূর্যের চলে যাওয়ার পর মনিকা দুঃখী হয়ে চেয়ারে বসে পড়ে। আমি মাত্র 10,000 টাকা মাইনে পাই, কত কষ্ট করে এই সংসার চালাতে হয়, তার উপর সূর্যের মতো স্বামী। এরকম জীবন থাকার চাইতে না থাকাই বেশি ভালো। মনিকা বাড়িতে বসে এই সমস্ত কথা ভাবছিল। অপরদিকে সূর্য একটি ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে নেশা করতে থাকে। ভাই মনোজ, আজ আমি তোদেরকে মদ খাওয়াবো। আরে বাহ, মনে হচ্ছে আজ বৌদি মাইনে পেয়েছে। একদম ঠিক বলেছিস ভাই, আজ আমি তার কাছ থেকে 4000 টাকা আদায় করেছি। কয়েকদিন পর আবার টাকা চাইবো। তবে যাই বল সূর্য, তোর সঙ্গে থাকলে একটু বেশি নেশা করা হয়ে যায়। বেশি হয়ে যায় তাতে কি হয়েছে? আমি নিজের টাকায় তোদেরকে খাওয়াচ্ছি, তাহলে সমস্যা কিসের? আজ আমার তরফ থেকে পার্টি, তাই যত ইচ্ছা নেশা কর। এইভাবেই সূর্য মনিকার থেকে টাকা নিয়ে নেশা করত এবং সবসময় বাড়িতে অশান্তি করত। সূর্যের এরকম ব্যবহারের জন্য মনিকা এবং সূর্যের মধ্যে সব সময় ঝগড়া হতো। অপরদিকে তাদের 5 বছরের মেয়ে জুলি বাবা মায়ের এরকম ঝগড়া দেখে অনেক দুঃখী হয়ে যেত। এই বাড়িতে থাকলে আমাদের মেয়েটা পাগল হয়ে যাবে, আমি এরকম খারাপ পরিবেশে তাকে মানুষ করতে চাই না। ভেবেছিলাম জুলিকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো, কিন্তু তার জন্য যত টাকা রেখেছিলাম তুমি সব টাকা শেষ করে ফেললে। টাকা শেষ করে দিয়েছি, বেশ করেছি। তাছাড়া আমি চাই না জুলি বোর্ডিং স্কুলে গিয়ে পড়াশোনা করুক, আমি তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে দেব না। সূর্য তার মেয়েকে জড়িয়ে ধরে পুরানো সময়ের এসব কথাগুলো ভাবছিল। জুলির বয়স 5 বছর হলেও সে বাকি বাচ্চাদের তুলনায় অনেক বেশি বুঝদার ছিল। জুলি বাকি বাচ্চাদের মতো স্কুলে যেতে চাইতো, কিন্তু তার বাবা মায়ের কাছে স্কুলের জন্য টাকা না থাকায় এবং টাকার জন্য সবসময় বাবা মায়ের মধ্যে ঝগড়া হওয়ায় সে স্কুলে যাওয়ার কথা বলতোই না। আমি তোকে কথা দিচ্ছি জুলি, আমি অনেক পরিশ্রম করব, কাল থেকে তোকে স্কুলে নিয়ে যাব। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে? কিন্তু বাবা, আমাদের কাছে তো এত টাকা নেই, তুমি আর মা টাকার জন্য আবার ঝগড়া করবে না তো? না জুলি, আজকের পর আর কোনোদিন আমি তোর মায়ের সঙ্গে ঝগড়া করব না। বাবার মুখে এরকম কথা শুনে জুলি অনেক খুশি হয়ে যায় এবং সে আনন্দে নাচতে থাকে। এমন সময় মনিকা হাতে একটি প্যাকেট নিয়ে অফিস থেকে বাড়ি ফিরে আসে।
মনিকা একাই বাড়ির এবং অফিসের কাজ সামলাতো। অনেক বেশি পরিশ্রম করার কারণে সে অনেক রাগী প্রকৃতির মহিলা হয়ে উঠেছিল। মা, তুমি চলে এসেছো? জুলি মনিকার কাছে যাওয়ায় মনিকা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে, কিন্তু সে সূর্যের দিকে তাকায় না। সূর্য এতদিন অনেক অত্যাচার করায় মনিকা তার কাছ থেকে কোনো আশা রাখত না। এরপর মনিকা তার মেয়েকে বলে, এই না জুলি, তোর জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছি। আজ সকালে তুই বলেছিলি না যে তোর সিঙ্গাড়া খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি তোর জন্য সিঙ্গাড়া নিয়ে এলাম। আরে বাহ, আমি সিঙ্গাড়া খাবো, আমার সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। কিন্তু সিঙ্গাড়া অনেক গরম থাকার কারণে সে আবার প্যাকেটের ভেতরেই রেখে দেয়। মা, সিঙ্গাড়া অনেক গরম আছে, আমি এখন খাবো না, ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হবে তুই তখনই খেয়ে নিস। আমার মেয়েটা সামান্য সিঙ্গাড়ার গরম সহ্য করতে পারলো না, কিন্তু সে আগুনে পুড়ে মারা গিয়েছিল। এটা ভেবেই আমার অনেক খারাপ লাগছে। বাবা, তুমি বসে আছো কেন? এসো, আমরা একসঙ্গে সিঙ্গাড়া খাবো। এরপর মনিকা এবং জুলি সিঙ্গাড়া নিয়ে রুমের ভেতরে চলে যায়। সূর্য তাদের পেছন পেছন যায়, কিন্তু দরজার কাছে গিয়ে তাদেরকে দেখতে থাকে। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো না, আমাদের সঙ্গে সিঙ্গাড়া খাও। জুলির কথায় সূর্য তার কাছে যেতে চাইছিল, কিন্তু মনিকা তার দিকে রাগের দৃষ্টিতে তাকানোর পর সূর্য আর যেতে পারে না। সে দুঃখী হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। আমি অনেক ভুল করেছি, আমি মনিকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই, কিন্তু আমার এত সাহস নেই যে তার সামনে গিয়ে দাঁড়াবো। মনিকার চোখের দিকে তাকাতে আমার লজ্জা করে, সে আমাকে ঘৃণা করে। সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত ভাবার পর সূর্য সাহস করে মনিকার কাছে যায়। মনিকা, আমি তোমাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেকে ঠিক করার চেষ্টা করব। আজ থেকে আমি আর কোনোদিন তোমাদের উপর অত্যাচার করব না। কি ব্যাপার, আজ তোমার মুখে এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি কেন? ওই সমস্ত বেকার কথা শোনার আমার কাছে সময় নেই। আমি সত্যি বলছি মনিকা, আমার বিশ্বাস করো, তুমি কখনো নিজেকে একা মনে করবে না। আজ থেকে আমি সব কাজে তোমার সাহায্য করব। জুলির সামনে আমি এখন কোনো রকম কথা বলতে চাই না, যা বলার আছে জুলি ঘুমিয়ে পড়ার পর বলবে। এরপর সূর্য সেখান থেকে চলে যায়। কিছু সময় পর জুলি ঘুমিয়ে পড়লে মনিকা হল রুমে আসে। আরে মনিকা, জুলি ঘুমিয়ে পড়েছে? আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি মনিকা, তুমি আমার কথায় বিশ্বাস করো। টাকা না থাকলে তুমি সব সময় ভালো হয়ে যাও, কিন্তু যখন তোমার হাতে টাকা চলে আসে তারপরেই তোমার আসল রূপটা দেখা যায়। এর আগেও তুমি অনেকবার এরকমই কথা বলে আমার থেকে টাকা নিয়েছো। তুমি একদিনের জন্যেও নিজের কথা মতো চলতে পারো না। আমাকে একটা সুযোগ দাও মনিকা, আমি তোমাকে মিথ্যে বলছি না। সূর্য সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাইছিল, কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না। এরপর মনিকা নিজের রুমে আসে। সূর্যকে আমি খুব ভালো করে চিনি, এর মতো মানুষ কোনোদিনও ঠিক হতেই পারে না। আগেও আমাকে অনেকবার ঠকিয়েছে, টাকার জন্য সে সবকিছু করতে পারে। এখন তাকে টাকা না দিলে এক মুহূর্তেই ভালো রূপ বদলে গিয়ে পশুদের মতো হয়ে যাবে। সূর্য টাকা ছাড়া আর কিছুই বোঝে না। মনিকা বসে বসে সূর্যের পুরানো অভ্যাসগুলোর কথা মনে করতে থাকে। কিছু সময় পর মনিকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মনিকা যখন হলরুমে বসে